এবার আমরা চলে আসছি দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট আমাদের সেলের, তার নাম নিউক্লিয়াস। মনে রাখবে, দিস ইজ কল্ড হেড অফ দ্য সেল। একটা ফ্যামিলির যেমন হেড হয় একজন, হেড অফ দ্য ফ্যামিলির কথা সকলে শোনে, হেড অফ দ্য ফ্যামিলি অনেক তার অভিজ্ঞতা থাকে, অনেক এক্সপিরিয়েন্স থাকে, সেই এক্সপিরিয়েন্স দিয়ে তারা অনেক সাজেস্ট করে। তাই গোটা সেলটাকেই কিন্তু আলটিমেটলি কন্ট্রোল করে এই নিউক্লিয়াস। মনে রাখবে, যখনই নিউক্লিয়াসের সঙ্গে বাকি অর্গানেলগুলোর মধ্যে কোনো নিয়ন্ত্রণ বা কন্ট্রোল হারিয়ে ফেলে, তখনই সেল ডিভাইড হয়ে যায়। সেল ডিভাইড হওয়ার অনেক থিওরি আছে, তবে এটা একটা অন্যতম থিওরি। সেল কেন ডিভাইড হয়, যেটা আমি এখনই তোমাদের বলে রাখলাম, যখন নিউক্লিয়াস বা হেড অফ দ্য ফ্যামিলি যখন ওভারঅল বাড়ির মেম্বারদের উপর তার কন্ট্রোল হারিয়ে ফেলে, তখন হেড অফ দ্য ফ্যামিলি মনে করে ঠিক আছে আমি তখন আলাদা হয়ে যাই, বা এরকম কিছু একটা ব্যাপার। এবং বাড়িতে যখন দেখবে অনেক বাড়ি সেপারেট হয়ে যায়, কেন বাড়িতে দুজন হেড মেম্বার হয়ে গেল, দুজন হেড মেম্বারের মধ্যে টক্কর লাগছে বা ইনফরমেশনে এরকম একটা কন্ডিশন হয়ে গেলেও কিন্তু আমাদের ফ্যামিলি আলাদা হয়ে যায়। তেমনি যদি সেলের অর্গানেলের উপরে এই কন্ট্রোলটা নষ্ট হয়ে যায়, তখনও কিন্তু সেল ডিভাইড করে যায়। এটা তোমাদের মনে রাখতে হবে, একটা ইম্পর্টেন্ট কথা বললাম। দেখো এখানে রবার্ট ব্রাউন, আমরা এর আগে রবার্ট হুক এদের কথা শুনেছিলাম যারা সেল আবিষ্কার করেছিলেন, কিন্তু রবার্ট ব্রাউন 1831-এ এই সেই রবার্ট ব্রাউনের একটা ছবি পাওয়া গেছে। 1831 সে সময় ক্যামেরা মোটামুটি এসে গিয়েছিল, তাই ছবিটা আমরা পাই, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি। রবার্ট ব্রাউন ওয়াজ ফার্স্ট ডিসক্রাইবড দ্য নিউক্লিয়াস। মনে রাখবে, সেল অনেক দিন আগে আবিষ্কার হয়ে গিয়েছিল 1600-এর, কিন্তু নিউক্লিয়াস ইনভেন্ট হতে হতে অনেকটা দিন পার হয়ে গেছে, কারণ যত দিন গেছে তখন তার তত বেশি মাইক্রোস্কোপের উন্নতি হয়েছে। আস্তে আস্তে করে কিন্তু আমরা সেলের ভিতরের অনেক ভিজিবিলিটি বাড়িয়েছি। তারপরে রবার্ট ব্রাউন নিউক্লিয়াসের অস্তিত্বের কথা উনি প্রমাণ করে দিয়েছিলেন। নেক্সট পয়েন্টে আমরা যেটা পাবো সেটা হচ্ছে the material of the nucleus stained by the basic dyes was given the name chromatin by Fleming। দেখো একটা বেসিক ডাই, এখানে বেসিক কথার অর্থ হচ্ছে ক্ষারীয়, কারণ দেখবে এরা নিউক্লিয়াস জেনারেলি নেগেটিভলি চার্জ হয়। তাহলে এই নেগেটিভলি চার্জকে যদি আমরা কোনো ডাই দিয়ে তাকে আমরা স্টেইনড করতে চাই, কারণ স্টেইনিং একটা বিরাট বড় টেকনিক আমাদের বায়োলজিতে। স্টেইনিং যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু অর্গানেলিগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারি না। খুব সাধারণভাবে স্টেইন করা হয়, স্টেইন করে গিয়ে বেসিক সাধারণত স্টেইন যেগুলো আছে সেই স্টেইনিংগুলো দিয়ে করেছিলেন ফ্লেমিং। তারপরে সেই স্টেইন করা অবস্থায় খুঁজে পেয়েছিলেন ওই স্টেইন পার্টগুলোকে নাম দেওয়া হয়েছিল ক্রোমাটিন, কারণ একটা নিউক্লিয়াসের মধ্যে অসংখ্য ক্রোমাটিন ফাইবার থাকে। আমরা ইন ফিউচারের নলেজগুলোতে আরও এক এক করে জানবো, কারণ নিউক্লিয়াস নিয়ে আমাদের ওভারঅল সমস্ত নলেজ আসতে শুরু করবে। নর্মালি আ সেল হ্যাজ অনলি, নর্মালি বলছে কিন্তু অনলি ওয়ান নিউক্লিয়াস। যদি একটা সেলের মধ্যে আমরা একটাই নিউক্লিয়াস পাই সেটা খুব ইম্পর্টেন্ট কথা। আবার মাল্টি নিউক্লিয়েটেড সেলও সিনসিটিয়াম। যদি প্ল্যান্টের মধ্যে মাল্টি নিউক্লিয়াস এসে যায় তাকে বলে সিনোসাইট। আর যদি অ্যানিমেল সেলের মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস একসঙ্গে এসে যায় তাকে বলে সিনসিটিয়াম। এগুলো কিছুটা আলাদা, একটু নট নর্মাল, এগুলো একটু অ্যাবনর্মাল কন্ডিশনে এসে যায়। এগুলো আমরা পরবর্তীকালে আলোচনা করব। ফাঙ্গাসের ক্ষেত্রে দেখা যাবে, অ্যানিমেল সেলের ক্ষেত্রে এরকম ওয়েট বা এই ধরনের ইনফরমেশনগুলো তোমাদের রাখবো, পরে বুঝতে পারবে যে একটাই সেলের মধ্যে মাল্টিপল নিউক্লিয়াসও অনেক সময় হয়ে যায়, বাট জেনারেলি অনলি ওয়ান সেলে একটাই নিউক্লিয়াস থাকে। মাইটোকন্ড্রিয়া বেশি থাকতে পারে, প্লাস্টিড বেশি থাকতে পারে, বা অন্যান্য অর্গানেলে মোর দ্যান ওয়ান থাকে, কিন্তু নিউক্লিয়াস হেড অফ দ্য ফ্যামিলি একজনই হয়। সেই জন্য ব্যাপারটা মনে রাখবে। সাম সেলস হ্যাভ মোর দ্যান ওয়ান, সেটা তো তোমাদের আগেই বলে দিলাম, সেগুলো সিনসিটিয়াম, সিনোসাইট, এটা মনে রাখবে। সাম ম্যাচিওর সেলস ল্যাক নিউক্লিয়াস, আবার কতগুলো পরিণত সেল ম্যাচিওর সেল তাতে নিউক্লিয়াস থাকে না, যেমন আরবিসির সেল। আমি হিউম্যান বা ম্যামালের আরবিসি সেল যখন ম্যাচিওর হয়ে আসবে, মোস্টলি ক্যামেল বাদ দিয়ে, ক্যামেল একটা ম্যামেল হওয়া সত্ত্বেও তার নিউক্লিয়াস থাকে, কিন্তু নিউক্লিয়াস থাকে না বেশিরভাগ আমাদের ম্যামালদের নিউক্লিয়াসে, বা পরিণত নিউক্লিয়াস বলা হয় আরবিসিতে। এক্সাম্পল ম্যামালিয়ান আরবিসি অ্যান্ড সিপ টিউব সেল অফ ভাস্কুলার প্ল্যান্ট।
আমরা বেশিরভাগ উইদাউট নিউক্লিয়াস কিন্তু ম্যামালিয়ান আরবিসিটা খুব সহজেই আমরা মনে করতে পারি। কিন্তু মনে রাখবে প্ল্যান্টের ক্ষেত্রে যদি বলা হয় উইদাউট নিউক্লিয়াস কোনো স্ট্রাকচার, এটা খুব বেশি ইনফরমেশনটা মনে রাখতে হবে। আরবিসি আমাদের বডিতে থাকে, আমরা ইজিলি রিমেম্বার করতে পারি। কিন্তু যদি আমাকে বলা হয় প্ল্যান্টের কোনো একটা সেল স্ট্রাকচার বলো হুইচ ইজ উইদাউট নিউক্লিয়াস, দিস ইজ সিভ টিউব। সিভ টিউবের ইনফরমেশন এর আগে তোমাদের অনেক দিয়ে দিয়েছি। সিভ টিউব কোথায় থাকে মনে আছে? ওই যে কমপ্লেক্স টিস্যু ছিল জাইলেম এবং ফ্লোয়েম, তার মধ্যে ফ্লোয়েম পার্ট ছিল, দেখো এটার মধ্যে আমি বারবার দাগিয়ে দিয়েছি সিভ টিউব, বাংলায় বলে সিভ নল। সিভ টিউব যেটা কন্ডাকশনের কাজ করে, ফ্লোয়েমের একটা পার্ট। ফ্লোয়েমের পার্টগুলো মনে ছিল? ফ্লোয়েমের পার্টগুলোর মধ্যে ছিল সিভ টিউব একটা পার্ট ছিল, ফ্লোয়েম প্যারেনকাইমা ছিল, ফ্লোয়েম ফাইবার ছিল, মনে আছে এই টার্মগুলো? এই যে টার্মগুলো তোমরা মনে রাখবে, এগুলোকে সিবনল। কতগুলো ছিল কম্পেনিয়ন সেল বা সঙ্গী কোষ, তাতে কিন্তু নিউক্লিয়াস আছে। কিন্তু সিভ টিউব সেটা একটা সেল লিভিং, কারণ আমরা বলেছিলাম যে পার্মানেন্ট টিস্যুর মধ্যে ফ্লোয়েমের মধ্যে শুধু একটাই ডেড পার্ট, তার নাম ফ্লোয়েম ফাইবার। কিন্তু বাদবাকি পার্টগুলো কম্পেনিয়ন সেল, সিভ টিউব, ফ্লোয়েম প্যারেনকাইমা, এরা সবাই লিভিং। কিন্তু লিভিং হওয়ার সত্ত্বেও সিভ টিউব, সিভ নল, সিভ টিউব উইদাউট নিউক্লিয়াস প্ল্যান্টের স্ট্রাকচার, এটা এক্সামে এলে অনেকে পারে না। অ্যানিমেলেরটা তো সহজে দিয়ে দেওয়া যায়, আরবিসি, আমাদের আরবিসিতে নিউক্লিয়াস নেই, এটা আমরা অনেক জেনেছি। কিন্তু সিভ টিউব, সিভ নল একটা প্ল্যান্টের স্ট্রাকচার যার মধ্যে নিউক্লিয়াস থাকে না, উইদাউট নিউক্লিয়াস। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এর মধ্যে আমি কিন্তু এমফাসাইজ দিলাম, মনে রেখো, এটাকে ভালো করে পড়তে হবে। চলো আমরা নিউক্লিয়াস নিয়ে আরো অনেক অনেক ইনফরমেশন নেব, কারণ নিউক্লিয়াস ইজ দ্য হেড অফ দ্য ফ্যামিলি, হেড অফ দ্য সেল, তাই তাকে নিয়ে আমাদের জানতে হবে। চলো নিউক্লিয়াসের একটু আউটার স্ট্রাকচার দেখে নিই। অবভিয়াসলি নিউক্লিয়াসের মধ্যেও ডাবল মেমব্রেন থাকে, থাকতেই হবে, কারণ নিউক্লিয়াসের মধ্যে আমাদের হিউম্যান বিং এর যে মেইন জেনেটিক মেটেরিয়াল ক্রোমোজোম এবং ডিএনএ এর ভেতরেই থাকে, কাজে এতে ডাবল মেমব্রেন থাকতে হবে। প্রত্যেকটা ডাবল মেমব্রেন স্ট্রাকচারের পরে কতগুলো পোর্স আছে, যাদের বলে নিউক্লিয়ার পোর্স। এই যে এখানে লেখা আছে নিউক্লিয়ার পোর, তোমরা দেখতেও পাচ্ছ, এই যে পুরো অরেঞ্জ কালারের কতগুলো পোর, এই পোরের মধ্যে দিয়েই অনেক সময় আরএনএ বা অন্যান্য যে নিউক্লিয়াসের মধ্যে কমিউনিকেশনের যে মেটেরিয়ালগুলো আছে সেগুলো বেরিয়ে চলে আসে। প্রত্যেকটা নিউক্লিয়াসের মধ্যে এই পাশে একটা সেন্ট্রালি একটা পুরো ডেন্স পার্ট থাকে, তাকে বলে নিউক্লিওলাস। নিউক্লিয়ার অর্গানাইজার রিজিয়ন কোথায় থাকে? ক্রোমোজোমের মধ্যে। প্রত্যেকটা ক্রোমোজোমে যে নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন বা এনওআর, সেই এনওআর গুলো একসঙ্গে কনডেন্স করে গিয়ে নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন বা এনওআর গুলো একসঙ্গে কনসেন্ট্রেটেড করে তৈরি করেছে নিউক্লিওলাস। এছাড়া এই যে ফাইবারের মতো দেখতে চারিদিকে ছড়িয়ে আছে, এইগুলোই হচ্ছে পুরো উলের বলের মতো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে, এগুলোকে বলে ক্রোমাটিন ফাইবার। আর এই ক্রোমাটিন ফাইবারগুলোকেই ফ্লেমিং আইডেন্টিফাই করেছিলেন তার স্টেইনিং মেথডের মাধ্যমে। আর নিউক্লিয়ার এনভেলপ বলেছি দুটো লেয়ারে থাকে, এবং নিউক্লিয়াস থেকে বেরিয়ে এসে একটা কানেক্টর দিয়ে দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, দিজ আর অ্যানাদার অর্গানেলি, এটা আগেই তোমাদের আলোচনা করে দিয়েছি, যাদের বলা ইআর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর প্রত্যেকের গায়ে রাইবোজোম লেগে থাকে, এটা বারবার তোমাদের বলা হচ্ছে। একটু লেখাটা পড়ে নিয়ে, এখানে মেন বেশি লেখা নেই, তোমরা বুঝতে পারবে। দ্য ইন্টারফেস অফ দ্য নিউক্লিয়াস, ইন্টারফেস কেন বলছি? যখন নিউক্লিয়াস ডিভাইড করে না, কিন্তু নিউক্লিয়াসের মধ্যে সেল বিল্ডিং মেটেরিয়াল জমা হতে থাকে এবং সেল তখন মেটাবলিক্যালি অ্যাক্টিভ থাকে, ইন্টারফেজে থাকে, সেলটা ডিভাইড করে না। ডিভিশনাল ফেজ দুরকম থাকে, কারণ ডিভিশনাল ফেজে এই নিউক্লিয়াসটা পুরোপুরি ডিসঅ্যাপিয়ার করে যায়, কিন্তু যখন ইন্টারফেজে থাকবে তখন পূর্ণ নিউক্লিয়াসটা ডাবল মেমব্রেন দিয়ে দেখা যাবে। কি বললাম? যখন সেল ডিভাইড করবে তখন নিউক্লিয়াস পুরোপুরি নিউক্লিয়ার মেমব্রেন পুরো নষ্ট হয়ে যায়, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে, তখন কোনো নিউক্লিয়াস আলাদা অস্তিত্ব পাওয়া যায় না। কারণ নিউক্লিয়াস মানেই তো ক্লাস্টার অফ ক্রোমোজোমস, কেন ক্রোমোজোমগুলো ক্রোমাটিন রূপে থাকে। ক্রোমাটিন মানে থ্রেড, টিনি মানে থ্রেড, ক্রোমাটিন রূপে অবস্থান করে, কিন্তু সেই ক্রোমাটিনগুলো ক্রোমোজোমে যখন কনভার্ট হয়ে যায় পুরোপুরি, তখন নিউক্লিয়ার এনভেলপটা ডিসঅ্যাপিয়ার করে যায়। তাহলে সেটা কিন্তু ডিভিশনাল ফেজে। কিন্তু একটা নর্মাল সেল যখন সে ইন্টারফেজে থাকে,
অথবা G0 ফেজে থাকে, সেগুলো তোমাদের G0, ইন্টারফেজ, G1, S, এগুলো তোমাদের সেল যখন ডিভিশন পড়াবো, সেল সাইকেল পড়াবো, তখন এগুলো ডিসকাস করে দেবো। কাজে ইন্টারফেজ ব্যাপারটা বোঝো। ইন্টারমিডিয়েটে নিউক্লিয়ার এনভেলপ থাকবে, নিউক্লিয়ার ম্যাট্রিক্স থাকবে, যেটা নিউক্লিওপ্লাজম বলে থাকি। সেলের মধ্যে থাকলে সেটা সাইটোপ্লাজম বলবো। নিউক্লিয়াসের ভেতরের যে প্লাজম থাকে তাকে নিউক্লিওপ্লাজম বলি, এর আগেই অনেকবার বলে দিয়েছি। এছাড়া থাকে ক্রোমাটিন অ্যান্ড নিউক্লিওলাস, প্রত্যেকটা নিয়ে তোমাদের অল্প করে ডিসকাস করে দিয়েছি। এবার আমরা চলে আসছি আরেকটা ভেতরের আরো একটা অ্যাঙ্গেল দিয়ে নিউক্লিয়াসের ছবিকে বিভিন্নভাবে নিউক্লিয়াসের ছবি যদি আনা যায়, তাহলে তোমাদের যে নলেজ সেটা আরেকটু বেটার হবে। কারণ মনে রাখবে, এইভাবেই কিন্তু সর্বত্র নলেজ দেওয়া হয়, সর্বত্র এইভাবে নলেজ নিতে হয়। এবং এইভাবে স্লাইডের মাধ্যমে যদি দেখালে ইনফরমেশনগুলো ওয়ান বাই ওয়ান পুরো অর্গানাইজড ওয়েতে আসে। যেরকম অর্গানেলিগুলো অর্গানাইজ থাকে, তাই আমাদের স্টাডিগুলোকেও অর্গানাইজ করবার জন্য এই ধরনের স্লাইড দিয়ে প্রেজেন্ট করলে তাহলে পর 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 পর, নইলে হ্যাপাজার্ড নলেজ, হঠাৎ করে একটু নিউক্লিয়াস, আবার একটু মাইটোকন্ড্রিয়া, আবার একটু প্লাস্টিড বললে তোমাদের গুলিয়ে যেতে পারে। তাই পর পর ডিসকাশনগুলো করবার জন্য তোমাদের এইভাবে স্লাইডের রিপ্রেজেন্ট নেওয়া হয়। দেখো নিউক্লিয়ার এনভেলপের মধ্যে নিউক্লিয়ার পোরগুলো আরো ভালোভাবে দেখা যাচ্ছে এই ছবিটার মধ্যে, এবং এখানে নিউক্লিওলাসটাকে আরেকটু ভালোভাবে দেখতে পাচ্ছ। ক্রোমাটিন ফাইবারগুলোকেও সুন্দরভাবে দেখা যাচ্ছে, দিজ আর ক্রোমাটিন ফাইবারস। দেন পেরিনিউক্লিয়ার স্পেস, এটা খুব ইম্পর্টেন্ট। যে কোনো কিছু দুটো লেয়ারের মেমব্রেনের এলাকাকে আমরা পেরি বলা হয়। পেরিফেরিতে থাকে, এই যে লাল দিয়ে আমি দাগ দিচ্ছি, সেগুলো হচ্ছে পেরিনিউক্লিয়ার স্পেস। এগুলো দেখতে পাচ্ছ পেরিনিউক্লিয়ার স্পেস। আর সিস্টার্নি যেগুলো আছে বা সেগুলো কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পার্ট, কারণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামও নিউক্লিয়াসের গায়ে গায়ে লেগে থাকে বলে ওই অর্গানেলিটিকে আমরা একেবারে ওভারলুক করতে পারি না, সেগুলো আলাদা জিনিস। কাজে এগুলো তোমরা দেখে নেবে। এবার কিছু আমরা লেখাটা একটু পড়ে নিই। নিউক্লিয়ার এনভেলপ নিয়ে পড়বো, ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা ইনফরমেশন নিয়ে নেব। নিউক্লিয়ার এনভেলপ ইজ ডাবল লেয়ার্ড মেমব্রেন উইথ এ স্পেস। সেই স্পেসটার সাইজ কত? 10 to 50 ন্যানোমিটার। মনে রাখবে ন্যানোমিটার মানে কত? আমরা বলে দিয়েছি 10 to the power 9 মিটার, সেটাকে আমরা ন্যানোমিটার বলি। আংস্ট্রম হলে 10 to the power -9 মিটার, আর 10 to the power -10 মিটার হলে আংস্ট্রম হয়ে যাবে। কল পেরিনিউক্লিয়ার স্পেস, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। পেরিনিউক্লিয়ার স্পেস এর আগে তোমাকে লাল ডট দিয়ে দেখিয়ে দিয়েছি, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। দিস ইজ পেরিনিউক্লিয়ার স্পেস। নেক্সট পয়েন্টে আমরা পড়ব, ইট ইজ এ ব্যারিয়ার বিটুইন দ্য মেটেরিয়ালস ইন দ্য নিউক্লিয়াস অ্যান্ড সাইটোপ্লাজম। এই যে আজকে নিউক্লিয়ার এনভেলপটা একটা ব্যারিয়ার ক্রিয়েট করে। ধরো এই পাশটা সাইটোপ্লাজম, এই পাশটা নিউক্লিওপ্লাজম, এই দুটোর মধ্যে একটা বাধা বা ব্যারিয়ার, একটা প্রাচীর, একটা মেমব্রেন দিতে হবে, দ্যাট ইজ দ্য নিউক্লিয়ার এনভেলপ। দ্য আউটার মেমব্রেন ইউজুয়ালি কন্টিনিউয়াস উইথ ইয়ার, মনে রাখবে, অ্যান্ড অলসো বিয়ার্স রাইবোজোম অন ইট। ইয়ার তো কিভাবে আউটার মেমব্রেন গায়ে গায়ে লেগে থাকে একেবারে। এরপরের পার্টটা দেখবো, দ্য নিউক্লিয়ার এনভেলপ হ্যাজ মাইনিউট পোরস। প্রত্যেকটা নিউক্লিয়ার এনভেলপের মধ্যে নিউক্লিয় পোর, এর আগে বলেছি, ফর্মড বাই দ্য ফিউশন অফ ইটস ও টু মেমব্রেন। দুটো মেমব্রেনকে ফিউশন করে অ্যাকচুয়ালি তৈরি হয়েছে নিউক্লিয়ার পোরগুলো। এই যে দেখতে পাচ্ছ, লোয়ার মেমব্রেন অ্যান্ড আপার মেমব্রেন, দুটো মেমব্রেন একে অপরে ফিউজ হয়ে গেছে। খুব ইম্পর্টেন্ট। এইভাবে আমরা ড্র করতে গিয়ে আমরা ড্র করতে পারি। ধরো আমরা একটা নিউক্লিয়ার মেমব্রেন আউটার আঁকতে গেলে এইরকম ভাবে এঁকে দিই, এই যে দুটো মেমব্রেন ফিউজ করে দিয়ে এইভাবে আমরা এঁকে দিই। এইভাবে আমরা নিউক্লিয়ার পোরগুলোকে ড্রয়িং করা যেতে পারে। তোমরা এইভাবে গোল করে ড্রয়িং করতে পারো, এভাবে ছেড়ে ছেড়ে দেবে, এইভাবে ছেড়ে দিয়ে, কারণ আপার মেমব্রেন অ্যান্ড লোয়ার মেমব্রেন দুটো ফিউজ হয়ে গেছে। আমি এটাকে কমপ্লিট করে দিচ্ছি। এইভাবে কিন্তু নিউক্লিয়ার পোর দিয়ে এইভাবে নিউক্লিয়াসকে আমরা ড্র করতে পারি। দিজ আর প্যাসেজ ফর মুভমেন্ট অফ আরএনএ। আমি কিছুক্ষণ আগে বললাম, এর মধ্যে দিয়ে যখন ক্লাস 12-এ পড়াবো তখন দেখবে এই ফুটোর মধ্যে দিয়ে আরএনএ গুলো বেরিয়ে চলে আসে। অ্যান্ড প্রোটিনস বিটুইন নিউক্লিয়াস অ্যান্ড সাইটোপ্লাজম। দেখো এটা হচ্ছে এই যে হোয়াইট কালার, এটা সাইটোপ্লাজম ধরলাম, এটা নিউক্লিয়ার পোর ধরলাম। তাহলে নিউক্লিয়াস থেকে আরএনএ ম্যানুফ্যাকচার হয়ে এখান থেকে সে বেরিয়ে আসবে, আরএনএ গুলো চলতে থাকবে। এদিকে বলা হয় মেসেঞ্জার আরএনএ। এগুলো ক্লাস 12-এর নলেজ আছে, সেগুলো তোমাদের তখন
দিতে হবে, কারণ নিউক্লিয়াসের ওই পার্টটা তোমরা এখন বলার দরকার নেই। আমরা নেক্সট পার্ট অফ নিউক্লিয়াসে আসি, ক্রোমাটিন। কারণ নিউক্লিয়াসের এরকম 1 বাই 1 প্রত্যেকটা স্ট্রাকচার পড়তে হবে। কোথায় ক্রোমাটিন বললেই কোথায় মনে পড়ে? এই যে সেন্টার পার্টে একেবারে কতগুলো থ্রেড লাইক স্ট্রাকচার দেখছো, টিনি মানে থ্রেড, তাহলে এই যে থ্রেড লাইক স্ট্রাকচার দেখছো, অল থ্রেড লাইক স্ট্রাকচারস আর ক্রোমাটিন। ক্রোমা মিন্স দে অ্যাবজর্ব কালার, সেই থেকে ক্রোমা কথাটা এসছে। আর নেটওয়ার্ক অফ নিউক্লিও প্রোটিন ফাইবার্স, প্রত্যেকটাই প্রোটিন দিয়ে। আমি বারবার দেখো একটা জিনিস তোমরা বুঝতে পারছো, আমাদের অ্যানিমেলদের মোস্ট অফ দ্য আইটেম কিন্তু তৈরি প্রোটিন দিয়ে, তার মধ্যে কখনো কখনো কিছু ক্যালসিয়াম বা আদার মেটেরিয়াল ঢুকে থাকে, বা মোস্টলি প্রোটিন থাকে, কিছু লিপিডও থাকবে, কারণ সেলের মেমব্রেনে তো লিপিড বাইলেয়ার থাকেই, যেটা আগে তোমাদের আলোচনা করে দিয়েছি। ইট অলসো কন্টেইনস, এটাকে আমরা কি কন্টেইন করছে? ইট অলসো কন্টেইনস ডিএনএ, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এদের ডিএনএটাই আসল ডিএনএ, কারণ আমরা এর আগে ডাবল মেমব্রেন স্ট্রাকচারে অনেক ডিএনএ এর কথা বলেছি, কিন্তু নিউক্লিয়াস যে ডাবল মেমব্রেন স্ট্রাকচার, তার মধ্যে থাকা ডিএনএ অ্যাকচুয়ালি এই যে হোল বডি তৈরি করার জন্য যে ইনফরমেশন, দ্যাট ইজ জেনেটিক ইনফরমেশন, সেগুলো স্টোর করে রাখে। কিভাবে? থ্রু জিনস। প্রত্যেকটার মধ্যে ডিএনএ থাকবে, ডিএনএ পার্টকে বলা হয় জিন, সেই জিনের মধ্যে ইনফরমেশন থেকে যায়। অ্যান্ড বেসিক প্রোটিনস কিছু থাকে যাদেরকে বলা হয় হিস্টোন প্রোটিন। কারণ দেখবে আমাদের ইউক্যারিওটিক সেলের মধ্যে এই যে ক্রোমাটিন গুলো বা তার মধ্যে ডিএনএ থাকে, সেই ডিএনএ গুলো হিস্টোন প্রোটিনকে পেঁচিয়ে 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 তারা ক্রমাগত ক্রোমোজোম তৈরি করে। কিন্তু এই হিস্টোন প্রোটিন থাকে না প্রোক্যারিওটে, ফলে প্রোক্যারিওটের মধ্যে এইভাবে তারা ক্রোমোজোম ফরমেশনই করতে পারে না ঠিক মতো ভাবে। এবং তারপরে বাইরে তো এনভেলপ থাকেই না, মেমব্রেন বাউন্ড এনভেলপ অর্গানেলি থাকে না, এটা আমরা বারবার বলেছি, পড়েছি, তোমরা জানবো। এছাড়া থাকে নন হিস্টোন কিছু প্রোটিন অ্যান্ড আরএনএ। তাহলে ক্রোমাটিনের মধ্যে কি কি থাকবে? ডিএনএ, কিছু আরএনএ, হিস্টোন প্রোটিন অ্যান্ড নন হিস্টোন প্রোটিন, দুটোই দরকারি। ঠিক আছে, হিস্টোন নন হিস্টোন প্রোটিনের উল্লেখযোগ্য কথাটা বলে রাখবে। ডিউরিং সেল ডিভিশন, সেল ডিভিশনের সময় ক্রোমাটিনস কনডেন্সড টু ফর্ম ক্রোমোজোম। কাকে কেন্দ্র করে কনডেন্স করে? ওই যে হিস্টোন প্রোটিনকে পুরো সার্কেল করে 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 তারা কনডেন্সড হয়ে রড লাইক স্ট্রাকচার ক্রোমোজোমে পরিণত হয়। কখন? ডিউরিং সেল ডিভিশন। এবার সেল যখন স্থির হয়ে আছে, ডিভাইড করছে না, নর্মাল সেল আছে, তার মধ্যে তুমি ক্রোমোজোম দেখতে পাবে না, তুমি সেখানে দেখতে পাবে ক্রোমাটিনস, অ্যাকচুয়ালি সুতোর মতো দেখতে পাবে। ডিএনএ গুলো আনকয়েলড হয়ে আছে, কয়েলড হয়নি। কোথায়? হিস্টোন প্রোটিন গুলো ছেড়ে ছেড়ে দিয়েছে। এবার যখনই সেল ডিভিশন করতে হবে, তখনই তাদেরকে হিস্টোন প্রোটিনকে সেন্টার করে, এগুলো তোমাদের নিউক্লিওজোম স্ট্রাকচার, সেগুলো তোমাদের সব পরে পরে সোলানয়েড স্ট্রাকচার, এগুলো পরে বলে দেব, সেগুলো কিন্তু ক্লাস 12-এ আছে। কারণ এই বেসিকগুলো শেখানোর পরে ক্লাস 12-এ তোমাদের কাছে পুরো ডিটেইলে এগুলোকে শেখানো হয়। মনে রাখবে, ক্লাস 12-এ গিয়ে আরো মোর ডেপথে যাওয়া হবে, কিন্তু তখন নলেজগুলো আরো ইন্টারেস্টিং মনে হবে। কেন? যেহেতু ক্লাস 11-এ এই নলেজগুলো তোমরা পেয়ে যাচ্ছ। চলো আমরা নিউক্লিয়াস নিয়ে আরো কিছু মোর ইনফরমেশনে আসি। এবার আসি একটু নিউক্লিওলাস নিয়ে। বললেই কোনটা মনে পড়বে? এই যে মাঝখানে যে একদম ডেন্সলি পুরো স্টেইন এলাকাটা পড়ছে, তাকে আমরা বলবো নিউক্লিওলাস। বারবার তোমাদের আগেই বলে দিয়েছি প্রথমে, এখন আর একটু স্পেশাল নলেজ দিয়ে দিচ্ছি। ওয়ান অর মোর নন মেমব্রেনাস স্ফেরিক্যাল বডিজ, ওয়ান অর মোর নন মেমব্রেনাস, এদের মধ্যে মেমব্রেন থাকে না, এরা জুড়ে গিয়ে একটা স্ফেরিক্যাল একদম রাউন্ড একটা স্ট্রাকচার তৈরি করে। ইট ইজ কন্টিনিউয়াস উইথ নিউক্লিওপ্লাজম, ইট ইজ কন্টিনিউয়াস উইথ দ্য নিউক্লিওপ্লাজম, নিউক্লিওপ্লাজমের সঙ্গে এরা কন্টিনিউয়াসলি থাকে। and it is a site of ribosomal RNA synthesis। আর RNA তোমাদের ক্লাস 12-এ আরো বলবো, RNA এর অনেক নাম আছে, কিছুক্ষণ আগে বলেছি mRNA বা মেসেঞ্জার RNA, rRNA মানে রাইবোজোমাল RNA, tRNA মানে ট্রান্সফার RNA, সবকটি RNA যেগুলো এখানে থাকা ডিএনএ এর মধ্যে থেকে তৈরি হয় সাধারণত ইউক্যারিওটিকের ক্ষেত্রে। তার মধ্যে রাইবোজোমাল RNA যদি সিনথেসিস করতে হয়, তাহলে এই নিউক্লিওলাসের কাছে আসতে হবে। কারণ এই নিউক্লিওলাস থেকে যে আরএনএ বেরোবে তাকে বলবো রাইবোজোমাল আরএনএ, আর এই রাইবোজোমাল আরএনএ কনডেন্সড হয়ে তৈরি করবে রাইবোজোম। সে রাইবোজোম আবার প্রোটিন সিনথেসিস করবে।
তাহলে যে রাইবোজোম এর আগে অর্গানেলের কথা বলেছিলাম সেই রাইবোজোমের বাড়ি বা তার হেড অফিস কিন্তু এই নিউক্লিওলাস। এটা কিন্তু মনে রাখবে। রাইবোজোমের কোথা থেকে উৎপত্তি হয়? রাইবোজোম কোথা থেকে তৈরি হয়? আনসার, রাইবোজোম কোথা থেকে তৈরি হয়? রাইবোজোম তৈরি হয় নিউক্লিওলাস থেকে। নিউক্লিওলাস থেকে। দিস ইজ দ্য নিউক্লিওলাস, সেন্টার পার্ট অফ দ্য নিউক্লিয়াস। এখান থেকে তৈরি হয় রাইবোজোমাল আরএনএ। নামটা বুঝতে পেরেছো? রাইবোজোম নিয়ে এর আগে তোমাদের বলে দিয়েছি, যেটা প্রোটিন সিনথেসিস করে। এই যে রাইবোজোম গুলো লেগে আছে তোমরা দেখছো যে ডট ডট কালারের, এই রাইবোজোম গুলো তৈরি হয়েছে এইখান থেকে। ঠিক আছে, এইখানে তার হেড অফিস, এখান থেকে তৈরি হয়ে তারা বাইরে চলে এসছে রাইবোজোমাল আরএনএ। কাজে কনসেপ্টটা আশা করি হয়ে গেল। এবার আমরা নিউক্লিয়াসের আরো একটু ডেপথে যাব, যেটা ক্লাস 12-এ পড়ানো হবে, কিন্তু তার আগেই ক্লাস 11-এ তোমাদের একটু ওভারভিউ দিয়ে দিতে হচ্ছে। এরপরে আমরা আসি ক্রোমোজোম। কারণ নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম গুলো থাকবেই, কারণ ক্রোমাটিন ফাইবার হিসেবেই থাকে বেশিরভাগ, কিন্তু সেল ডিভিশনের সময় তো ক্রোমোজোম হয়। যার কাজে ক্রোমোজোমের স্ট্রাকচার নিয়ে তোমাদের এখন একটু বলে দেব, বিকজ এটা নিউক্লিয়াসের মধ্যে ইম্পর্টেন্ট স্ট্রাকচার। তাহলে ক্রোমাটিনই কিন্তু আসলে ক্রোমোজোম, বাট কনডেন্সড ফর্ম। কিরকম? এই যে ক্রোমোজোম গুলো হয়েছে পুরো দেখতে পাচ্ছ, এই ক্রোমোজোমের এই দুটো ক্রোমাটিড বলা হয়। এই পার্টটাকে বলা হয় ক্রোমাটিড, এই পার্টটাকে বলে ক্রোমাটিড। একটাকে বলা হয় পি আর্ম, আরেকটাকে বলা হয় কিউ আর্ম। এবং দুটো একটা পার্টে আছে, একদম সেন্ট্রালি পার্টে, এটাকে সেন্ট্রোমিয়ার বলা হবে। সেন্ট্রোমিয়ারে সেল ডিভিশনের আগে তারা অ্যাটাচড হয়ে থাকে। এবার এই সেন্ট্রোমিয়ারের এই যে পাশে দেখছো এখানে এই যে ডিস্ক শেপ স্ট্রাকচার, এগুলোকে আমরা কাইনেটোকোর বলি। এর আগে তোমাদের হয়তো আগে বলে দিয়েছিলাম, যেখানে স্পিন্ডেল গুলো লেগে থাকে। এই যে এগুলো হচ্ছে স্পিন্ডেল ফাইবারের মাইক্রোটিউবিল, মাইটোটিক অ্যাপারেটাস, মাইটোটিক স্পিন্ডেল গুলো এখানে লেগে থাকে। স্পিন্ডেল ফাইবার, এটাকে বড় করে তোমাদের দেখাতে হবে। এই যে পুরো স্পিন্ডেল, মনে করো এইভাবে স্পিন্ডেল থাকে। দেখি এই স্পিন্ডেল থেকে এই একটা নেমে এলো, এই প্রান্ত থেকে নেমে আসে, নেমে এসে এই যে সেন্টার পার্টে এসে এখানে থাকে একটা সেন্ট্রোমিয়ার, এবং এই পাশে এই যে দেখছো ক্রোমাটিড। এইভাবে এই যে ডাবল স্ট্রাকচার ক্রোমাটিডটা, আমি এই যে পার্টটা দেখাচ্ছি, এইভাবে স্পিন্ডেল ফাইবার এর মাঝখানে কাইনেটোকোরে লেগে থাকে। এটাই হলো সেটা। তোমরা কাইনেটোকোর পার্টটা এখানেও দেখতে পারো, দেখো। এবং প্রত্যেকটা ক্রোমাটিড দুটো একই রকম দেখতে, এবং যেহেতু তারা একটাই সেন্ট্রোমিয়ারের সঙ্গে লেগে থাকে তাই তাদের বলা হয় সিস্টার ক্রোমাটিডস। ঠিক আছে, সিস্টার। একই মায়ের দুটো মেয়েকে যেমন তাদের পরস্পর সিস্টার বলে, সেরকম একই সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ারটা যদি একটাই হয় তার সঙ্গে জুড়ে থাকা যে ক্রোমাটিড গুলোকে তাদের আমরা বলি সিস্টার ক্রোমাটিড। আর হোল স্ট্রাকচার ইজ ক্রোমোজোম। কাজে বুঝতে পারছো, ক্রোমোজোম ক্রোমাটিড নিয়ে কিন্তু গন্ডগোল লাগিও না, এটা অনেকে গন্ডগোল লাগিয়ে ফেলে। আমি আরেকবার বলে দিচ্ছি, এই দেখো, এই যে হোল পার্ট ইজ কল্ড ক্রোমোজোম। ক্রোমোজোমের এই একটা সিঙ্গেল পার্টকে বলা হয় ক্রোমাটিড। ক্রোমাটিড, ঠিক আছে। দিস ইজ অলসো ক্রোমাটিড, দিস ইজ অলসো ক্রোমাটিড। তাহলে এই ক্রোমাটিড এবং এই ক্রোমাটিড, এরা ক্রোমাটিডের এদের লেগে আছে একটাই সেন্ট্রোমিয়ারে, এই যে মাঝখানে সেন্ট্রোমিয়ার আছে, তাই জন্য দে আর কল সিস্টার ক্রোমাটিড। চলো ক্রোমোজোমের আরো একটু ইনফরমেশন নিয়ে নিই। আ হিউম্যান সেল হ্যাজ অ্যাবাউট 2 মিটার লং ডিএনএ। অ্যাকচুয়ালি সেটা 2.2 মিটার এক্সাক্ট লেন্থটা এটা বলা যায়, অরিজিনাল লেন্থ কিন্তু মিটার। তাহলে একটা সেলের মধ্যে থেকে যদি একটা হিউম্যান সেলের থেকে টোটাল তুমি ডিএনএ কে যদি তোমরা বের করে আনতে পারো, বাইরে যদি আমরা এনে দেখতে পারি, তাহলে আমি প্রায় 6 ফুট মতো লম্বা, 6 ফুট মানে 3 ফুট 3 ফুট 6 ফুট মানে প্রায় 2 মিটার, ওই আমারই মতো প্রায় লম্বা একদম অরিজিনাল ডিএনএটা এরকম দেখতে হবে। সেটা কয়েল করে থাকে বলে একটা নিউক্লিয়াসের মধ্যে থাকে। এটা কিন্তু একটা বিরাট বড় ইনভেনশন, যে আমার মতো লম্বা একটা থ্রেড কি করে একটা মাইনিউট ইনভিজিবল সেলের মধ্যে ঢুকে যেতে পারে। একটাই কারণ হবে ডিএনএ গুলো কয়েলড হয়ে থাকে। এটা ক্লাস 12-এও বলবো, এখনো বলে দিলাম। and they are distributed among its 46 or 23 pairs. এটা ক্লাস 12-এ আরো ভালো করে বলবো, এখনো বলছি কেন 23 পেয়ার।
কারণ ফাদার থেকে আমরা 23 ক্রোমোজোম পাই, মায়ের থেকে মাদার থেকে 23 ক্রোমোজোম পাই, দুটো ক্রোমোজোম মিলে আমাদের টোটাল ক্রোমোজোম নাম্বার হয় যে কোনো ডিপ্লয়েড অর্গানিজম, এদেরকে ডিপ্লয়েড অর্গানিজম বলে, তারা হয় 2n গঠন। এক একটা n মানে হ্যাপ্লয়েড নাম্বার, দুটো n মানে ডিপ্লয়েড নাম্বার। একটা n পেয়েছি ফাদার থেকে, আরেকটা n পেয়েছি মাদার থেকে, তারপরে আমাদের এই হিউম্যান বিং আমরা তৈরি হয়েছি বা যে কোনো অর্গানিজম তৈরি হয়েছে। তাই যে কোনো অর্গানিজম মোটামুটি ডিপ্লয়েড, হ্যাপ্লয়েড অর্গানিজমও আছে যারা শুধুমাত্র তারা প্যারেন্ট নিরপেক্ষ, কোনো একটাই প্যারেন্ট থেকে যখন অর্গানিজম তৈরি হয় তাকে আমরা বলি হ্যাপ্লয়েড ক্রোমোজোম দিয়ে তৈরি অর্গানিজম। সেরকমও কিন্তু কিছু লোয়ার অর্গানিজম আছে, বাট মোস্ট অ্যাডভান্স organisms are diploid, 2n in nature. Each chromosome has a primary constriction. দেখো প্রত্যেকটা ক্রোমোজোমে একটা করে প্রাইমারি কনস্ট্রিকশন দেখতে পাবো, এই যে খাঁজ মতো, এই যে ক্রোমোজোমটা এখানে একটা খাঁজ দেখতে পাচ্ছ, একদম ডিচ হয়ে আছে, লম্বা করে নামতে পারতো না, হয়ে একটা কনস্ট্রিকশন, প্রাইমারি কনস্ট্রিকশন। সেই প্রাইমারি কনস্ট্রিকশনটাকে আমরা বলি সেন্ট্রোমিয়ার। আগেই বলে দিয়েছি ডিস্ক লাইক স্ট্রাকচারটা কাইনেটোকোর, আর কনস্ট্রিকশন বা খাঁজটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। এটা উইদাউট স্টেইন, এটার মধ্যে যদি স্টেইনিং করা যায় এই পার্টটা স্টেইন নেয় না। অন দি সাইড অফ হুইচ ডিস্ক শেপ স্ট্রাকচার আর অ্যাটাচড ইজ কল্ড কাইনেটোকোর। এই জায়গাটা তোমাদের আগেই আমি বলে দিয়েছি। চলো আমরা এরপরে একটু নেক্সট ইনফরমেশনের নিউক্লিয়াসে চলে যাই। এগুলো কিন্তু ক্লাস 12-এ ইনফরমেশন, ক্লাস 11-এ যদি শিখে রাখতে পারো তাহলে 12-এর ইনফরমেশন এখানে কাজে লেগে যাবে, খুব ইম্পর্টেন্ট। দেখো এই ক্রোমোজোমগুলোর মধ্যে কি ডিফারেন্স লক্ষ্য করছো। ক্রোমোজোমগুলোর মধ্যে দেখো সেন্ট্রোমিয়ারটা কিন্তু কখনো সেন্টারে আছে, কখনো সেন্টার থেকে একটু দূরে আছে, কখনো সেন্টার থেকে অনেকটা দূরে আছে, কখনো একদম প্রায় প্রান্ত দেশে পৌঁছে গেছে সেন্ট্রোমিয়ারটা। তাহলে এই পজিশন অফ সেন্ট্রোমিয়ারের উপরে ভিত্তি করে ক্রোমোজোমকে আমরা মোটামুটি 4টে ভাগে ভাগ করতে পারি। আবার সেন্ট্রোমিয়ারের নাম্বারের উপরে ভিত্তি করে ক্রোমোজোমকে ভাগ করব, সেগুলো এখানে নেই, আমি একটু বলে দিই। কখনো যদি মনোসেন্ট্রিক মানে একটা সেন্ট্রোমিয়ার থাকবে, ডাইসেন্ট্রিক থাকলে দুটো সেন্ট্রোমিয়ার, ট্রাইসেন্ট্রিকও থাকে 3টে সেন্ট্রোমিয়ার, এগুলো অ্যানাদার ক্লাসিফিকেশন। কিন্তু আমরা যে ক্লাসিফিকেশনটা আমাদের সিলেবাসে বলেছে ভালো করে করতে হবে, বিশেষ করে ক্লাস 12-এর জন্য, 11-এও এটা আসতে পারে, কাজে এটা আমি এই জন্যই পড়িয়ে দিচ্ছি তোমাদের। ইম্পর্টেন্ট স্ট্রাকচার যখন একদম সেন্টার পার্টে, মনে করো এই একটা ক্রোমোজোম, তার একদম সেন্টার পার্টে সেন্ট্রোমিয়ারটা অবস্থান করছে, তখন তাকে আমরা বলবো মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। চলো লেখাটা একটু পড়ে ফেলি তাহলে বুঝতে পারবে। বেসড অন দ্য পজিশন অফ দ্য সেন্ট্রোমিয়ার, কোথায় অবস্থান করছে, তার জন্য 4 টাইপস অফ ক্রোমোজোম আমাদের ইউক্যারিওটিক সেলে দেখা যায়। মেটাসেন্ট্রিক, মেটা মানে মিডল, মিডল, এই যে মিডল কন্ডিশনটা বললাম, মিডল সেন্ট্রোমিয়ার ফর্মিং 2 ইকুয়াল আর্মস অফ দ্য ক্রোমোজোম, দুটো পি আর্ম অ্যান্ড কিউ আর্ম আর ইকুয়াল, আর তার পাশে একটু এক্সট্রা বেরিয়ে আছে, এটাকে বলে স্যাটেলাইট, স্যাট ক্রোমোজোম। মনে রাখবে সেকেন্ডারি কনস্ট্রিকশনে যে ক্রোমোজোমের এক্সটেনশনটা থাকে তাকে বলা হয় স্যাটেলাইট, স্যাট ক্রোমোজোম। সাইন অ্যাসিডো থাইমোনিউক্লিনিকো, এটাকে স্যাট ক্রোমোজোম বলে, SAT, থাইমোনিউক্লিনিকোস, এস ফর সাইন, এ ফর অ্যাসিডো, টি ফর থাইমোনিউক্লিনিকো, স্যাট ক্রোমোজোম, খুব ইম্পর্টেন্ট স্যাটেলাইট ক্রোমোজোম। এই স্যাটেলাইটটি কি, এটাকে প্রাইমারি কনস্ট্রিকশন বলে, এটাকে বলা হয় সেকেন্ডারি কনস্ট্রিকশন। সেকেন্ডারি কনস্ট্রিকশনের কাছে ক্রোমোজোমের পার্টকে আমরা বলি স্যাটেলাইট ক্রোমোজোম, ঠিক আছে। সেকেন্ডারি কনস্ট্রিকশন কথাটা আমরা আগেই এখানে দেখো লিখে রাখা আছে, বুঝতে পারবে। এবারে দেখো পরের সেন্ট্রোমিয়ারটাকে, এই যে লম্বা একটা ক্রোমোজোম একদম সেন্টার পার্ট, এটা বাদ দিয়ে তা নয়, একটু উপরে, সেন্টার থেকে একটু উপরের দিকে এখানে থাকবে একটা সেন্ট্রোমিয়ারটা, তখন তার নাম হয়ে যাবে সাব মেটাসেন্ট্রিক। সাব একটু দূরে, দেখো সেন্ট্রোমিয়ার ইজ নিয়ার টু ওয়ান এন্ড অফ ফর্মিং ওয়ান শর্টার আর্ম, centromere is nearer to one end forming one shorter arm and one longer arm. এই যদি কন্ডিশন হয় তাকে বলবো সাবমেটাসেন্ট্রিক। দেখো একটা শর্টার আর্ম আছে, বুঝতেই পারছো, একটা শর্টার আর্ম, দিস আর্ম ইজ শর্টার অ্যান্ড দিস আর্ম ইজ লঙ্গার। যদি এরকম লঙ্গার আর্ম, এরকম দুটো আর্মে ডিভাইড করা থাকে তখন আমরা তাকে বলবো সাবমেটাসেন্ট্রিক।
এই পাশে এবার চলে আসি, সেন্ট্রোমিয়ারটা আরো দূরে সরে গেল অনেকটা। এবার আমি তোমাকে আরেকটা কথা বলে দিই, অ্যাকচুয়ালি এইগুলো ইংলিশের কতগুলো লেটারের সঙ্গে আমরা রিজেম্বল করতে পারি। যদি কোনো একটা দাগের একদম মিডিলে থাকে তাকে আমরা ভি শেপ, ইংলিশের ভি শেপ বলতে পারি। তাহলে ভি শেপ ক্রোমোজোম হবে মেটাসেন্ট্রিক। আর একটু যখন সেন্টার থেকে দূরে সরে যাবে, দুটো আনইকুয়াল পার্ট করে দেবে, তখন সেটা ইংলিশ লেটার ক্যাপিটাল লেটারে এল শেপ হয়ে যাবে। এল এর যেমন দেখেছো একটা লঙ্গার আর্ম আর একটা শর্টার আর্ম থাকে। এবার দেখো এটার মধ্যে আরো দূরে সরে গিয়ে এই আর্মটা মাছ শর্টার আর একটা টু লঙ্গার আর্ম রয়ে গেছে, তাকে আমরা বলবো অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম। ঠিক আছে, এই অ্যাক্রস centromere is close to the end, close পুরো এন্ডে নয়, close to the end, forming one very short arm and one very long arm। একটা very short arm, একটা very long arm, দেখো দিয়েছি একটা very short arm, একটা very long arm। যদি এরকম দেখতে পাওয়া যায় তাকে আমরা বলবো অ্যাক্রোসেন্ট্রিক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন কিন্তু এগুলো, তুমি কিন্তু শুনে নিয়ে ভালো লাগলে তো ভালো, না ভালো লাগলেও মুখস্থ করতে হবে এবং এগুলো শিখতে হবে। এগুলোই এক্সামে ডিরেক্ট কোশ্চেন আসে, পুরো বলবে যে অন দ্য বেসিস অফ সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমকে ক্লাসিফাই করো, এরকম তোমাদের ইনফরমেশনগুলো দিয়ে দিতে হবে। তাহলে অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোমটা দেখতে কেমন হবে? এটা দেখতে হবে অনেকটা ইংলিশের জে শেপের মতো। দেখো ভেরি লং আর্ম, জে যেমন নিচের দিকে ভেরি শর্ট আর্ম একটা থাকে সেরকম। এবারে চলে আসি সব শেষে, দেখো লাস্ট পার্টটা কিরকম আছে। লাস্ট পার্টের ক্রোমোজোমে এটা একেবারে প্রান্ত দেশে চলে যাবে, অলমোস্ট দ্য এন্ড প্রান্তে, অলমোস্ট দ্য এন্ড পার্টে চলে গেছে। অলমোস্ট আরেকটা প্রান্তে প্রায় থাকেই না, ওয়ান ভেরি লং আর্ম দেখতে পাওয়া যাবে। দেখো একটু টেলোসেন্ট্রিক, সেটাকে আমরা বলি টেলোসেন্ট্রিক, টেইল থেকে লেজ, লেজটা প্রান্ত দেশে থাকে তো সেই থেকে টেলোসেন্ট্রিক ক্রোমোজোমটা বলতে পারো। টেলোসেন্ট্রিক ক্রোমোজোম টার্মিনাল সেন্ট্রিওল, একেবারে টার্মে থাকবে। এটা দেখতে কেমন হবে? ইংলিশের আই শেপড, একদম আই। তাহলে ইংলিশের এই যে লেটারগুলোকে দিয়েও কিন্তু তোমরা মনে রাখতে পারবো, ভি শেপ, এল শেপ, জে শেপ and I shape. Some chromosome have non-staining secondary constriction at the constant location and it is called the satellite chromosome। কারণ ক্রোমোজোমের কিছু কনস্ট্যান্ট পার্ট আছে, এই পার্টগুলো কনস্ট্যান্ট, কোনো পরিবর্তন হয় না, তাই এটাকে কনস্ট্যান্ট লোকেশন বলে। এর আগে বলেছি স্যাট ক্রোমোজোম, সাইন অ্যাসিডো থাইমোনিউক্লিনিকো, এই পার্টটাকে বলা হয়। কিছু কিছু ক্রোমোজোমে এটা এক্সট্রা স্ট্রাকচার, এটা নিউক্লিয়াসের ক্ষেত্রে অনেক সময় এক্সামে দেয়, তাই তোমাদের বলে দিলাম স্যাট ক্রোমোজোম কাকে বলে এবং ফুল নেম। এবারে আমরা প্রায় অলমোস্ট লাস্ট পার্ট পর্যায়ে চলে এসেছি, তাকে আমরা বলবো মাইক্রোবডিজ, স্টোরেজ। এটা মেন ইম্পর্টেন্ট। মাইক্রো মানে তুমি বুঝতেই পারছো ভেরি স্মল স্ট্রাকচার, দেখে অনেকটা বড় মনে হচ্ছে। এদের বাইরেও কিন্তু সেই ওই বাইলেয়ার থাকে, লিপিড বাইলেয়ার, প্রোটিন বাইলেয়ার এদের থাকে। লিপিড বাইলেয়ার থাকবে গ্রিন কালারের এবং তারপরে প্লাজমা মেমব্রেন থাকবে ইয়েলো কালারগুলো কি সেই প্রোটিন, অর্থাৎ এদের বাইরেও পিএলএলপি স্ট্রাকচার থাকবে এবং একদম সেন্টার পার্টে থাকবে ক্রিস্টালাইন কোর। দেখে অনেকটা নিউক্লিয়াস বলে মনে হয় কিন্তু আসলে তারা নিউক্লিয়াস নয়, সেটাকে ক্রিস্টালাইন, কেন শেপগুলো ইরেগুলার শেপ, দেখো ক্রিস্টালের মতো শেপ, ডায়মন্ড শেপ দেখতে পাচ্ছ, তাই জন্য এটাকে ক্রিস্টালাইন কোর বা সেন্টার পার্টকে আমরা কোর বলে থাকি। এটা মেজর স্ট্রাকচার, অনেক সময় এটা নিয়েও কোশ্চেন চলে আসে। দিজ আর মেমব্রেন বাউন্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মেমব্রেন এদের থাকবেই, মেমব্রেন বাউন্ড। মাইনুট মানে ভেরি স্মল, অনেকটা পিপিএল এর মতো, ভেসিকেল দ্যাট কন্টেন ভেরিয়াস এনজাইমস। আমাদের যেমন এনজাইম স্টোরের জন্য আমরা লাইসোজোমের কথা বলেছিলাম, সেরকম এনজাইম যখন ওভারফ্লো হয়ে যায় এবং কোনো কোনো এনজাইমকে ভালো করে স্টোর করে রাখতে হয়, তখন সেই স্টোর করার জন্য এই মাইক্রোবডিজ আর দ্য মেজর কন্টেইনার, পাত্র, এই পাত্রের মধ্যে রেখে দিয়ে সেফলি সেলের মধ্যে ঘুরে বেড়াতে থাকে, প্রয়োজন মতো এই এনজাইমগুলো কাজে লাগে। প্রেজেন্ট ইন বোথ প্ল্যান্ট সেল অ্যান্ড অ্যানিম্যাল সেল, মাইক্রোবডিজ দুটো সেলের মধ্যেই প্রেজেন্ট থাকে। এবার আমরা ডিফারেন্স বিটুইন প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যাল সেলে আমরা চলে আসি, যেটা তোমাদের কাছে এতক্ষণ বললাম সবগুলো মোট নিয়ে বলে দিলাম। এবার ডিফারেন্সটা করে দিলেই
তোমরা বুঝতে পারবে অ্যানিমেল সেলে কি থাকে, প্ল্যান্ট সেলে কি থাকে এবং কি থাকে না। এই পার্টগুলো তোমাদের ভালো লাগবে। প্ল্যান্ট সেলের মধ্যে সেল ওয়াল আছে, অ্যানিমেল সেলে অ্যাবসেন্ট, তার বদলে সেল মেমব্রেন থাকে। প্লাস্টিডস আর প্রেজেন্ট প্ল্যান্ট সেলে কিন্তু অ্যাবসেন্ট ইন অ্যানিমেল সেল, তার বদলে কি থাকে, তাদের ক্ষেত্রে দরকার হয় না, বিকজ অ্যানিমেলস দে ডু নট ম্যানুফ্যাকচার দেয়ার ওন ফুড, কাজেই এটা তাদের অ্যাবসেন্টই থাকে বেশিরভাগ ক্ষেত্রে। আর যদি প্রেজেন্ট থাকে ইগুলিনার ক্ষেত্রে, তারা দে ক্যান ম্যানুফ্যাকচার দেয়ার ওন ফুড। এটা খুব ইম্পর্টেন্ট। এ লার্জ সেন্ট্রাল ভ্যাকুয়াল, আমি আগেই বলে দিয়েছিলাম, এই যে সেন্ট্রাল ভ্যাকুয়ালটা লার্জ থাকে, যার জন্য প্রাইমোর্ডিয়াল ইউট্রিক্যাল পজিশন হয়ে যায় প্ল্যান্ট সেলে। আর স্মল হবে কিন্তু মেনি স্মল ভ্যাকুয়ালস আর প্রেজেন্ট, এটা হচ্ছে অ্যানিমেল সেলে। আর সেন্ট্রিওলস আর কমপ্লিটলি অ্যাবসেন্ট ইন প্ল্যান্ট সেল, বাট কমপ্লিটলি সেন্ট্রিওলস আর প্রেজেন্ট। মনে রাখবে সেন্ট্রিওলগুলো 9 মেমব্রেন স্ট্রাকচার, খুব ইম্পর্টেন্ট, এটা বলে দিলাম তোমাদের। সেল দ্য ইউনিট অফ লাইফ। এবার কম্পেয়ার বিটুইন প্রোক্যারিওট অ্যান্ড ইউক্যারিওটিক সেলেরও একটা ইনফরমেশন দিয়ে দিই। সেগুলো এখন কিন্তু আমরা প্রায় কনক্লুশনের দিকে চলে এসেছি, তোমরা বুঝতে পারবে। প্রোক্যারিওট সেল মানে একটা টিপিক্যাল ব্যাকটেরিয়া, ইউক্যারিওট সেল আমাদের হিউম্যান সেল হতে পারে বা যে কোনো অনেক রকমের ইউক্যারিওটিক সেল আমাদের এখানে দেখতে হতে পারে। দেখো, জেনারেলি স্মলার প্রোক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক সেলস আর লার্জার। আমরা প্রোক্যারিওটিক সেলে বলতে পারবো জেনেটিক মেটেরিয়াল ইজ ফ্রম নিউক্লিওয়েড। জেনেটিক মেটেরিয়াল কখনো নিউক্লিওয়েডসের মধ্যে থাকে না, বাট ইউক্যারিওটিক সেলে কমপ্লিট পূর্ণ মেমব্রেন বাউন্ড নিউক্লিয়াস থাকবে। নিউক্লিয়ার মেমব্রেন ইজ অ্যাবসেন্ট, নিউক্লিয়ার মেমব্রেন থাকে না। আমরা আগেই বলেছি প্রোক্যারিওটিক সেল মানে উইদাউট মেমব্রেন, বাট নিউক্লিয়ার মেমব্রেন কমপ্লিটলি প্রেজেন্ট, এর আগেই বলেছি। মেমব্রেন বাউন্ড অর্গানেল ইজ অ্যাবসেন্ট, কোনো অর্গানেলই থাকবে না যাদের মধ্যে মেমব্রেন আছে, এটা একেবারে ডিরেক্ট ফর্মুলা। আর আরেকটা কি, ইউক্যারিওটিক সেলে মেমব্রেন বাউন্ড অ্যাজ ওয়েল অ্যাজ নন মেমব্রেনাস দুটোই অবস্থান করে। সার্কুলার ডিএনএ থাকে প্রোক্যারিওটিক সেলের মধ্যে, বাট এখানে ডিএনএ কোনো সার্কুলার ডিএনএ না থাকে, বেশিরভাগ লিনিয়ার ডিএনএ বা সোজা সোজা লম্বা লম্বা লিনিয়ার থাকে। রাইবোজোমস আর 70S টাইপ, বেশিরভাগ ক্ষেত্রে কিভাবে তৈরি হয় আরেকবার বলে দিচ্ছি, 50S প্লাস 30S মিলে 70S হয়। আর 80S টাইপ অফ ইউক্যারিওটিক সেলে দেখতে পাওয়া যায়। 70S ইন প্লাস্টিড অ্যান্ড মাইটোকন্ড্রিয়া, এটা ইউক্যারিওটিকেও থাকে কিন্তু প্লাস্টিড অ্যান্ড মাইটোকন্ড্রিয়া, এর আগের লেকচারেই আমি তোমাদের এটা ভালো করে বলে দিয়েছি। আর নর্মালি 80S কি করে তৈরি হয়, 60S প্লাস 40S মিলে, S ফর সেডিমেন্টারি কোএফিসিয়েন্ট। এই আমাদের চলে গেল পুরো ইনফরমেশন। আমরা তোমাদের কাছে এই চ্যাপ্টারটিকে শেষ করলাম। সেল দ্য ইউনিট অফ লাইফ চ্যাপ্টারটা একটু লং হলো, কিন্তু এরপরের চ্যাপ্টার এর বেসিসে 1 বাই 1 আসতে শুরু করবে। ভেরি ভেরি ইন্টারেস্টিং চ্যাপ্টার্স আছে, ফটোসিনথেসিস, হার্ট, এক্সক্রিশন, হরমোন, এই সমস্ত নলেজগুলো তোমাদের রয়ে গেছে, সেগুলো 1 বাই 1 আসতে শুরু করবে। আশা করি তোমাদের ক্লাসগুলো ভালো লাগবে। এবং প্রথম দিকে এই ইনফরমেশনগুলো একটু স্লোলি নেব, তারপরে আমরা যখন কমন ইনফরমেশন পেতে শুরু করব, যেগুলো আমাদের জুনিয়র ক্লাসেসে অনেকবার পড়েছি, সেগুলোকে হয়তো আমরা ফার্স্ট এগিয়ে যেতে পারবো। কিছু স্পেশাল নলেজ নিয়ে আমরা পরবর্তী ক্লাসগুলোকে করব এবং ক্রমাগত যত এগোতে শুরু করব, তত আরো বেটার নলেজ হতে থাকবে। মাসেল আছে, নার্ভ নিয়ে আছে অনেক ইনফরমেশন, যদিও নার্ভ মাসেল এগুলো খুব কুইকলি করাতে হবে, কারণ তখন আমরা সিলেবাসটা তাড়াতাড়ি কমপ্লিট করাতে হবে। এই পার্টগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, এই পার্টের থেকে কোশ্চেন যেন আমাদের কখনোই কোনো মিস না হয়, এগুলো খেয়াল রাখতে হবে। ক্লাস 11-এ মার্কস একটু কম ওঠে, কিন্তু উঠলেও কারণ এত বড় বড় চ্যাপ্টার, সেখান থেকে এত বড় পড়ার পরে মাত্র একটা দুটো কোশ্চেন আসে। তবে যে চ্যাপ্টারটা আমি তোমাদের করালাম, আমি তোমাদের বললাম এখান থেকে মোর দ্যান 10 মার্কসের কোশ্চেন আসবেই আসবে। বিশেষ করে এই যে অর্গানেলিগুলো স্ট্রাকচার বললাম, তার মধ্যে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, তারপরে সিলিয়া, ফ্ল্যাজেলার যে স্ট্রাকচার আছে সেগুলো, এইগুলোর কিন্তু ডায়াগ্রামেটিক ভিউ, পার্টিকুলারলি প্লাজমা মেমব্রেন, ওই যে ফ্লুইড মোজাইক মডেল বলেছিলাম, বা সেল ওয়াল স্ট্রাকচার, সেগুলো ড্রয়িং সহ তোমাদের ডিরেক্ট কোশ্চেন আসবে। 5 মার্কসের কোশ্চেন, 3 মার্কসের কোশ্চেন এখানে গ্যারান্টেড। ইংলিশ মিডিয়াম
অ্যাজ ওয়েল অ্যাজ বেঙ্গলি মিডিয়াম, দুটো মিডিয়ামের ক্ষেত্রে কিন্তু এই চ্যাপ্টারের কোশ্চেন বাদ যাবে না। এই চ্যাপ্টার একদম পুঙ্খানুপুঙ্খভাবে অল দ্য ইনফরমেশন নিয়ে তোমরা নিয়ে যাবে, কারণ এই ইনফরমেশনগুলোকেই কিন্তু ছোটবেলা থেকে আমরা যখন জুনিয়র ক্লাসে ছিলাম তখন অল্প অল্প করে দেওয়া হয়েছে। এখানে গিয়ে কিন্তু সেই ইনফরমেশন আর আসবে না। এখানে গিয়ে তখন তোমাদের পরিচয় করানো হয়েছে, ইন্ট্রোডিউস করানো হয়েছে, এখানে গিয়ে আরো একটু ডিটেলে পড়ানোর চেষ্টা করা হলো। কারণ এই চ্যাপ্টারকে বেস করে আমরা যখন পরবর্তী চ্যাপ্টারগুলোতে যাব, দেখবে বারবারই এই চ্যাপ্টারে বলে যাওয়া কথাগুলো আমরা অনেকবার রিপিট করছি। সেই কথাগুলোও যদি আবার রিপিট করতে হয় তাহলে ক্লাসগুলো কিন্তু আরো লেংদি হয়ে যাবে পরে। তাই পরের ক্লাসগুলো কিন্তু আরো শর্টার হতে থাকবে। যত তোমাদের বেসিক নলেজ থাকবে তত কুইকলি আমরা পরবর্তী ইনফরমেশনগুলোকে গ্যাদার করতে পারবো। কারণ এখানেই তোমাদের আমি অ্যাক্টিভ প্যাসিভ ট্রান্সপোর্ট নিয়ে বলে দিয়েছি, পরবর্তীকালে আছে অ্যাক্টিভ প্যাসিভ ট্রান্সপোর্ট, সেখানে কিন্তু অল্প বললেই তোমাদের সেখানে চলে যাবে। বা সেই চ্যাপ্টারগুলোকে আদৌ আমি এখন করাবোই না, কারণ সেখান থেকে যা ইনফরমেশন আসে সেগুলো এই চ্যাপ্টারের মধ্যেই তোমাদের করে দিয়েছি। কারণ এই চ্যাপ্টার একসঙ্গে তোমাদের ট্রান্সপোর্ট চ্যাপ্টারটা করে দিলাম, কারণ ট্রান্সপোর্ট চ্যাপ্টারটা আমি এখন করাবো না, অনেক পরে করাবো, শেষের দিকে যদি সময় পাই, না পালে করাবো না। কারণ ট্রান্সপোর্টের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো এখানেই দিয়ে ফেলেছি। অথবা মিনারেল নিউট্রিশন বলে একটা চ্যাপ্টার আছে, সেখানে খুবই সোজা কিছু মুখস্থের মতো চ্যাপ্টার, সেগুলো যদি তোমরা এখনই করে ফেলো, বা খনিজ পুষ্টি বাংলায় বলে মিনারেল নিউট্রিশন, এই চ্যাপ্টারগুলো কিন্তু তোমাদের নিজে থেকেই পড়ে ফেলতে পারবে। কাজে তাতে করে আমরা সিলেবাসটাকে একটু এগিয়ে নিয়ে যেতে পারবো। শুধু স্যারের অপেক্ষায় থেকে স্যার করিয়ে দেবে কখন আমি তখন করে নেব, যেগুলো ইজি চ্যাপ্টার সেগুলো সবসময় স্যারের কাছে করতে হবে তা নয়, তাতে সিলেবাসটাকে আমরা খুব ভালোভাবে কভার করতে পারবো। কারণ এত মোটা এত ভারী সিলেবাসকে এই ইনফরমেশন ছাড়া সম্ভব নয়। আমি এত কথা বলছি, এই যে কন্টিনিউয়াস প্রত্যেক সপ্তাহে তোমাদের ক্লাসগুলো চলে আসছে, এই ক্লাসগুলোর মধ্যে দিয়ে কিন্তু আমরা চেষ্টা করো, আমরা এক বছরে কটা ক্লাস পাবো, 52টা সপ্তাহ পাই, 52 উইকস, কিন্তু তারপরে অনেক উইকস আমরা হয়তো কোনো কারণে বাদ চলে যায়। তারপরে এই 52 সপ্তাহের মধ্যে এই আমাদের 22টা চ্যাপ্টার নিয়ে কমপ্লিট করা ইট ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। কাজে তার জন্য কিছু চ্যাপ্টার তোমাদের নিজেদের পড়ে রাখতে হবে, কিছু চ্যাপ্টার আমি তোমাদেরকে যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো বলতে হয় সেগুলো তোমাদের করিয়ে দেব। এবং আশা করি তোমাদের এই ক্লাসগুলো ভালো লাগছে। পরবর্তী দিনে আমি পরের চ্যাপ্টারে যাব, কোনো একটা ভালো চ্যাপ্টারে যাব, যে চ্যাপ্টারগুলো তোমাদের আরো ইন্টারেস্ট গ্রো করতে শুরু করবে। ডাইজেশন আছে, ডাইজেশন পার্ট থেকে অনেক কোশ্চেন আসে, সেই পার্টও করিয়ে দেওয়া যেতে পারে। তারপরে আবার এবারে একটু একটা এপার ওপার করে করব, যে চ্যাপ্টারগুলো তোমাদের খুব খুব বেশি ইন্টারেস্ট লাগতে শুরু করবে। চলো আমরা তাহলে আমাদের এই পুরো টপিক এবং চ্যাপ্টারটা শেষ করে দিলাম। তাহলে আমরা আজকের মতো রাখছি, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।